দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। লাগার কথা 15 মিনিট এখান থেকে। তা আমি একটু ইনভেস্টিগেট করলাম কেন লাগলো। দেখা গেল যে আমি উনাকে বলেছি, উনি উনাকে বলেছে, উনি উনাকে বলেছে, উনি উনাকে বলেছে, পঞ্চম ব্যক্তি যা এটা এনেছে। তো পঞ্চম ব্যক্তি যখন আনতে গেছে উনি জানেও না যে তা আর্জেন্সি আছে বা আইন উপদেষ্টাই এটা চাচ্ছে, উনি ওনার মতো ইচ্ছা মতো এনেছে। সো এটা একটা এক্সাম্পল না, এটা হচ্ছে দিস ইজ হাউ আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন রানস। এটা তো ভাই আমার পক্ষে চেঞ্জ করা সম্ভব না। আমি নিজে ছোটাছুটি করে কাজ করি, আমার মন্ত্রণালয়ে যারা আছেন তারা অনেকে আমার ছাত্র, অনেক মাঝে মাঝে একটু খারাপ ব্যবহার করি, খুব খারাপ লাগে, তারাও সবাই দৌড়াদৌড়ি করে কাজ করে। আমি বললাম তো আপনারা খবর নিয়েন এখানে যারা আছেন, আমাদের এই যে জিপিপিপি নিয়োগের জন্য যারা কাজ করেছেন রাত 10টা পর্যন্ত কাজ করেছেন। সত্যি আমরা 2-3টা শুক্রবার অফিস করেছি, প্রায় 5-6টা শনিবারে অফিস করেছি। আপনারা জানেন, এখানে দেখেছেন নাকি। এখন ধরেন যেটা পারি নাই সেটা হচ্ছে আমার অভিজ্ঞতার ঘাটতি আছে বা আমার হয়তো যোগ্যতারও ঘাটতি আছে, কিন্তু বারবার আপনাদের একটা কথা বলি, আমার প্রচেষ্টার ঘাটতি নাই এবং আমি কোনো দিনও সন্তুষ্ট না আমার কাজে। আমার মনে হয় যে আমি একজন ধর্মপ্রাণ মানুষ। যখন আপনার মানে রাতে একা থাকি সবসময় মানে দোয়া করি আল্লাহর কাছে যে আমাকে যে সুযোগটা দিয়েছে ছাত্র জনতার গণ আন্দোলন অভ্যুত্থান, আমি যেন অনেস্টলি আরও কাজ করতে পারি। আমি বলি আল্লাহ আমার জন্য কাজটা সহজ করে দাও, আরও যেন কাজ করতে পারি। সন্তুষ্ট না, 10-এর মধ্যে আমি খুব বেশি হলে 4 দিব নিজেকে। জি, আমার ট্রাইব্যুনাল নিয়ে আমার কোনো মন্তব্য নাই ভাই, এটা স্বাধীন ট্রাইব্যুনাল। ওনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা, এটা তো ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে, আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে, ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে আমরা এই এক্সট্রাডিশনটা চাবো। আমরা মন্ত্রণালয় থেকে এখানে আমরা স্বাধীন ট্রাইব্যুনালের কাজে কোনো হস্তক্ষেপ করব না। হ্যাঁ, কোনটা? না না, যে কোনো পর্যায়ে এক্সট্রাডিশন চাওয়া যাবে না। অনেকের ব্যাখ্যা ভুল, আপনারা নিজের আইন পড়ে দেখেন। নো কমেন্ট। এটা সংবিধান প্রক্রিয়ায় সংবিধান সংস্কার কমিশন সাজেস্ট করবে, আমার এখানে কিছু বলার নেই। না, রাজনৈতিক দলগুলোর সংস্কার রাজনৈতিক দলের ব্যাপার, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর এই সংস্কার কমিশনের সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক্সটেন্সিভ সংলাপ করা হবে। আমরা বিশ্বাস করি যে ওনাদের ঐক্যমত এখানে দরকার। আপনি কি বলছিলেন বলেন। জি, আমার কথা হলো যে এর আগে আমরা দেখেছি যে জুডিশিয়াল সার্ভিসের যে অফিসার আছে তাদের অ্যাসেট ডিক্লারেশন চাওয়া হয়েছে এবং এর মধ্যে দেখা যায় যে 400 জন দিয়েছেন, 1000 জন দেননি। কিন্তু এই যে অ্যাসেট ডিক্লারেশনগুলো নেওয়া হচ্ছে, নেওয়ার পরে কি ঘটে এবং এটার অ্যাকশনটা আমরা দেখতে পাই না। তো সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনাটা কি? আমাদের প্রাথমিক পরিকল্পনা আছে, এটা আসলে আমি এখন বলতে চাচ্ছি না, বললে আমি যা করতে চাচ্ছি সেটা ব্যাহত হবে। তবে আপনাদেরকে বলি, আপনারা যারা এই সমস্ত কাজ করেন, আপনার যদি কোনো সাজেশন থাকে প্লিজ আমাকে সাজেস্ট করেন। কারণ আমার হয়েছে কি, আমি চাই না, আমাদের অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা আছেন, অনেক অনেস্টলি কাজ করেন। ব্যক্তিগতভাবে আমি আমার ছাত্রদের, আমার পরিচিত অনেকে চিনি, এত কষ্ট করেন, এত স্বল্প বেতনে চলেন। এখন আমি ঢালাওভাবে কোনো কথা বলতে চাই না। তবে বাংলাদেশের সকল প্রফেশনের মতো বাংলাদেশে আপনার যদি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে দুর্নীতিপরায়ণ লোক থাকে, তাহলে বিচারকদের মধ্যেও থাকবে, সব জায়গায় আছে। তো আমরা কাউকে মানে ঢালাওভাবে অভিযুক্ত করতে চাই না। মাননীয় উপদেষ্টা, একজন মানে আইন বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করেন যে গতকালকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার একটা কথা বলেছেন? নো কমেন্ট, এটা ট্রাইব্যুনালের ব্যাপার। এই সময়টা কি যথেষ্ট কিনা? এটা ট্রাইব্যুনালের ব্যাপার। জি, না না না, রেড অ্যালার্টটা তো অন্য মেকানিজম। রেড অ্যালার্টটা হচ্ছে আমরা আন্তর্জাতিক যে পুলিশি সংস্থা আছে সেটার সদস্য। কারণ আমার দেশে যদি আমি কাউকে না পাই, আমি রেড অ্যালার্ট জারি করতে পারি। রেড অ্যালার্ট জারি করতে পারি, উনি অন্য কোনো দেশেও তো যেতে পারেন বা অন্য কোথাও তো যেতে পারেন। এটা আমার এক্সট্রাডিশন ট্রিটির আগে সবাইকে আমি তো অ্যাওয়্যারও করে রাখলাম।
বুঝছে না? উপদেষ্টা এই যে সাবেক প্রধানমন্ত্রী প্রসঙ্গে আসলো, উনি মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস করে এই যে পার্সোনাল